ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখিকা মধুরিমা কুমারের লেখা আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের আরেকটি নতুন গল্প, জগাইতলার হানাবাড়ি। এর আগে লেখিকা মধুরিমা কুমারের আরেকটি গল্প আমরা গল্পের বৈঠকে পাঠ করে শুনিয়েছিলাম। গল্পটির নাম ছিল খোলা বারান্দার হাতছানি। আজকে তারই লেখা আরেকটি গল্প নিয়ে আমরা উপস্থিত হয়েছি। লেখিকা মধুরিমা কুমারের জন্ম হুগলি জেলার খানপুরে। তার হবি বলতে লেখালেখি এবং রান্না। পেশার দিক থেকে তিনি একজন স্কুল শিক্ষিকা। বর্তমানে তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। এই দুটি গল্প ছাড়া তার বেশ কিছু গল্পের নাম ভুতুড়ে গ্যারাজ, লীলাবাইয়ের অভিশপ্ত আংটি, অন্তরালে, জীবন্ত স্ট্যাচু প্রভৃতি। তো চলুন বেশি দেরি না করে আজকে তার এই গল্পটি শুনে নেওয়া যাক। ছোটবেলায় মামার বাড়ি যাবার প্রধান আকর্ষণই ছিল সদানন্দ দাদুর মুখে ভূতের গল্প শোনা। সদানন্দ দাদু মায়ের এক দূর সম্পর্কের কাকা হন। লাঠি হাতে ঠুকঠুক করে আসা মাত্রই শুরু হয়ে যেত আবদার, দাদু গল্প শুনবো। তবে রোজ যে দাদু গল্পের ছুরি উপর করে দিত তা কিন্তু মোটেই নয়। বরং যেদিন বেশ মনটা ফুরফুরে থাকতো আর মেজাজটা বেশ ভালো থাকতো, একমাত্র সেই দিনগুলোতেই আমাদের কাছে উপর হতো ওই দাদুর গল্পের ডালি। সেই রকমই একদিন সদানন্দ দাদু মামার বাড়িতে এলো। মামিরা মোড়াতে ওনাকে বসতে দিলেন, কারণ দাদু কোনোভাবেই হাঁটু মুড়ে বসতে পারত না। দাদু বসে টুকটাক কথা শুরু করতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আমাদের তো দারুণ মজা। মনে মনে বললাম, হে ঠাকুর, বৃষ্টি যেন এখন না ছাড়ে, অনেকক্ষণ ধরে যেন হয়, যাতে যাতে দাদু বাড়ি যেতেই না পারে। আমাদের কচি মনগুলোকে দুঃখ দিতে হয়তো ভগবানেরও ইচ্ছে করল না। তাই আমাদের সমবেত প্রার্থনায় বৃষ্টি উত্তরোত্তর বাড়তেই লাগলো। একবার দাদু বলল, আরে আজ বোধহয় বৃষ্টি আর ছাড়বে না, তা একটা ছাতা দিতে পারিস? তাহলে একটু বাড়ি চলে যেতাম। শুনেই অজয়দা, মানে আমার মামাতো দাদা, দাদুর লাঠিখানা লুকিয়ে রাখল, আর আমি লুকোলাম দাদুর জুতো জোড়া। দাদু আমাদের খুদেদের মতলব বেশ ভালোই বোঝে, তাই মুখে একটা মায়াময় হাসি নিয়ে এসে জিজ্ঞাসা করল, কিরে গল্প শুনবি নাকি? আমরা জনাদশেক মামাতো মাস্তুতো ভাই বোন মিলে প্রায় একসাথে সমস্বরে চিৎকার করে উঠলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো। তা কিসের গল্প শুনবি? ভূতের গল্প শুনবো দাদু। ওরে বাবারে, তাতে আবার ভয় পাবি না তো? না না, ভয় কেন পাবো? ছোট মামি মজা করে বলে চলল, এখন সব কটা মিলে ভূতের গল্প শুনবি, আর রাত্রে ওই বাথরুম যাবার সময় একটু দাঁড়াবি গো, এই কথা বললে কিন্তু চলবে না। দাদু মাঝখানে মোড়ার ওপর বসে থাকলো, আর আমরা ভাই বোনেরা ওনাকে গোল করে ঘিরে বসে পড়লাম। মেজুমামি একটা বড় ধামা করে মোচার চপ, পাঁপড় সেঁকা, বাদাম ভাজা আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা রেখে গেল। এদিকে বৃষ্টি শুরু হতেই লোডশেডিং হয়ে যাওয়ায় মাঝখানে বসিয়ে দিয়ে গেল একটা প্রায় নিভু নিভু হ্যারিকেন, আর দাদুকে দিয়ে গেল গাঢ় দুধের ধোঁয়া ওঠা এক কাপ চা। এবার দাদু আয়েশ করে চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে জমিয়ে গল্প বলতে আরম্ভ করলো। তবে শোন, বলি একখানা গল্প। তবে গল্প না বলে একে সত্যি ঘটনা বলাই ভালো। আমার যৌবনকালে ঘটা একটা ভৌতিক অভিজ্ঞতার কথাই আজ তোদের শোনাবো। আচ্ছা, তোরা বিনুকে চিনিস তো? তুমি কি বিনোদ কাকার কথা বলছো দাদু? হ্যাঁ রে, ওর কথাই বলছিলাম। এই অভিজ্ঞতার সাক্ষী আমরা দুজনেই ছিলাম কি না? আমি ব্যগ্রভাবে বললাম, তুমি এখন তাড়াতাড়ি বলো না, আমাদের তো তর সইছে না গো দাদু। আচ্ছা আচ্ছা, বেশ শোন তবে।
কিন্তু দেখ না, সে কথা বলতে গিয়ে আজও আমার গায়ে একেবারে নতুন করে কাঁটা দিয়ে ওঠে। তা আমি তখন সদ্য মাস্টারি চাকরি পেয়েছিলুম, তাও আবার বীরভূমের নলহাটি থেকে যেতে হবে সেই গোপালপুর, আবার সেখান থেকে প্রায় 6 মাইল পূর্বে গেলে পড়বে ওই জগাইতলা গ্রাম। আমার স্কুলটা ওখানেই ছিল, কিন্তু প্রথমেই এত দূর থেকে গিয়ে পড়লাম এক এক মহা বিপদে। গ্রামটা বেশ বড় হলেও কেউই ঘর ভাড়া দিতে রাজি হলো না। যাকেই জিজ্ঞাসা করি ঘর ভাড়া দেওয়ার জন্য, শুনেই সবাই কোনো এক অজানা কারণে কেমন যেন থমথমে মুখে উত্তর দেয়, না না না, সে ভুল আর করবো নিক। বলেই আর কোনো কথা না বাড়িয়ে দরজাটা একেবারে শটাং মুখের ওপর বন্ধ করে দেয়। তবে কেন যে কেউ ঘর ভাড়া দিতে রাজি হচ্ছিল না, সেই কারণটা বুঝতে পারিনি তখনও। শেষমেশ এগিয়ে এলেন আমাদের স্কুলের সভাপতি মহাশয়। তবে একটা অদ্ভুত শর্ত ছিল তার আধ পাগলি গণ্ডমূর্খ মেয়েকে আমায় বিয়ে করতে হবে। সেই মুহূর্তে বিয়ে করার তো কোনো ইচ্ছাই আমার ছিল না, তার উপর আবার আধ পাগলি মেয়ে। তাই ভুলেও আমি সেদিকে পা মারালাম না। অবশেষে গ্রামেরই এক অভিভাবকের মুখে শুনলাম যে আমাদের এই স্কুলের অনতি দূরে একটা বাড়ি নাকি ফাঁকা পড়ে আছে বটে, কিন্তু সেখানে কেউ কোনোদিন 3 দিনের বেশি নাকি থাকতে পারে না। এই অঞ্চলে বাড়িটা নাকি হানা বাড়ি বলে বেশ কুখ্যাতি আছে। আমার অবশ্য ছোটবেলা থেকে এইসব ভূত প্রেতে সেই অর্থে ভয় বা বিশ্বাস কোনোটাই তেমন ছিল না। তাই আমি ঠিক করলাম, যা হয় দেখা যাবে, ওই বাড়িতেই থাকবো। তা কথাটা শুনে তো স্কুলের অন্যান্য মাস্টাররা সকলেই একেবারে রে রে করে উঠল। সদানন্দ না, আরে ওই হানাবাড়িতে 3 দিন তো দূরের কথা, আপনি এক রাতও থাকতে পারবেন না। আমাদের কথাটা শুনুন, ওই বাড়িতে ভূত আছে। তা আমি হেসে প্রত্যুত্তর করলাম, আরে বাবা, পাগলির সাথে ঘর করাচ্ছে, ভূতের সাথে ঘর করা তো ঢের ভালো। কি বলেন আপনারা? ওনারা এবার আমার জেদের কাছে একরকম হারই মানলেন। তাই স্কুল শেষে সেদিন আমি এক সহকর্মীকে সাথে নিয়ে রাধেশ্যামবাবু, মানে যিনি এখন বাড়িটির বর্তমান মালিক, তার সঙ্গে ভাড়ার ব্যাপারে কথা বলতে গেলাম। কিন্তু সব কথা শোনার পর ওনার মুখেও সেই এক কথা, ওই বাড়িতে এর আগে যারাই ভাড়া নিয়েছে কেউই নাকি 3 রাত ওখানে কাটাতে পারেনি। উল্টে যাওয়ার সময় ওই বাড়ি সম্পর্কে এমন সব বাজে বাজে কথা রটিয়েছে যে সবাই এখন এটাকে হানাবাড়ি বলেই চেনে। তাই ওখানে যা কিছুই ঘটুক না কেন তবুও তবুও কোনোভাবেই ওই বাড়ি নিয়ে একটাও বাজে কথা গ্রামে প্রচার করা চলবে না। এটা যদি মানতে পারি তবেই উনি আমাকে ভাড়া দেবেন, নচেত নয়। তা যা কিছুই ঘটুক না কেন মানে আমি জিজ্ঞাসা করলাম, কারণ রাধেশ্যামবাবুর এই কথাটা আমার বড্ড কানে বাজল। উনি যে কি ঘটার কথা বলছেন এর ভাবার তো বুঝতে না পারলেও পরে অবশ্য হাড়ে হাড়ে টের পেয়েছিলুম যে তিনি কেন ও কথা সেদিন বলেছিলেন। যাকে আমি ওনাকে প্রতিশ্রুতি দেওয়ায় একেবারে নামমাত্র টাকাতেই গোটা নিচের তলাটা ভাড়া দিয়ে দিলেন উনি। সেই রাতটা এক সহকর্মীর বাড়িতে কাটিয়ে পরের দিন সকালবেলা বিনু, মানে আমার এই দিদির ছেলে বিনোদকে সঙ্গে নিয়ে ভাড়া বাড়িতে এসে উঠলাম। মা মারা যাবার পর বিনু একরকম আমার কাছেই মানুষ, তাই ওকেও এখানে সঙ্গে করেই নিয়ে এসেছিলাম। দুজনে মিলে ওই ভাঙাচোরা বাড়িটার মূর্ছে পড়া লোহার গেট ঠেলে কোনো রকমে ভিতরে ঢুকলাম। গোটা বাড়িময় কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে গুমোট ভাব। উঠোন জুড়ে ভর্তি ঝোপঝাড়, লতাগুল্ম। উঠোনের মধ্যিখানে একটা মোটা কাঁঠাল গাছ, আর তার তলায় একটা পরিত্যক্ত কুয়ো।
ওটাকে দেখে মনে হয় বেশ গভীরই হবে। আর তার গা ঘেঁষেই রয়েছে শৌচাগার আর টিউবওয়েল। টিউবওয়েলটি এখনো ব্যবহার্য আছে দেখে বেশ ভালো লাগলো। এখান থেকে বাঁদিকে কয়েক পায়ে গলেই পড়বে ওই বড় দোতলা বিশিষ্ট দালানটা। পাশাপাশি 3টে ঘর, তারপর সিঁড়ি, আর সিঁড়ির পাশে রান্নাঘর। যদিও রাধেশ্যামবাবু শুধুমাত্র নিচের তলাটাই ভাড়া দিয়েছিলেন, তবুও একরকম গোটা বাড়িতেই আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন বলা যায়। এমনকি উপরতলার চাবিও দিয়ে রেখে দিয়েছিলেন আমাকে, যদি কখনো কিছু দরকার হয় তাই। কিন্তু আমরা ওই সিঁড়ির পাশের ঘর ও রান্নাঘরটি শুধু ব্যবহার করতাম, বাকি ঘরগুলো তালাবন্ধই থাকতো। অনেক খোঁজাখুঁজির পর এই গ্রামের কেউ রাজি না হওয়ায় পাশের গ্রাম আন্দিপুর থেকে 2জন মজুর নিয়ে এসে বাড়িটা পরিষ্কার করার ব্যবস্থা করলাম। তারা দিনের আলো থাকতে থাকতেই বাড়ির ঝোপ ঝাড় পরিষ্কার করার কাজে নেমে পড়ল। কিন্তু সন্ধে যখন হব ঠিক তখনই তারা বাকি কাজ ফেলে রেখে খুব তড়িঘড়ি সেই স্থান পরিত্যাগ করলো। যাওয়ার আগে শুধু বলে গেল যে, বাবু, আজ আর কাজ করবনি, বাকি কাজ কাল এসি করব। আমি তাদের এই চলে যাওয়া না বলে বলা ভালো একেবারে দৌড়ে পালিয়ে যাওয়া দেখে বেশ হতবাকি হয়ে গেলাম। ওরা চলে যাবার কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে মেঘ ঘনিয়ে এলো। আর সেই সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, আর নিমেষের মধ্যে সারা উঠোনময় একেবারে ঘাটা পায়েসের মতো প্যাচে কাদা হয়ে গেল। সেদিন রান্নার জোগাড় সেইভাবে করতে না পারায় আমরা খানিক চিড়ে আর গুড় দিয়েই রাতের খাবার সারলাম। তারপর মেঝের ওপর একখানা মাদুর আর চাদর বিছিয়ে হ্যারিকেনটা কমিয়ে দিয়ে দুজনেই শুয়ে পড়লাম। নতুন জায়গা বলে তেমন ঠিক ঘুম আসছিল না। শুয়ে শুয়ে সহকর্মীদের কথা আর মজুরদের ওভাবে দ্রুত পালিয়ে যাওয়া বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এইসব ভাবতে ভাবতেই একটা তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গিয়েছিল। আচমকা ঘুমটা ভাঙলো একটা অন্যরকম শব্দে। অনেকটা ওই মেয়েদের হাতে চুড়ি গয়না কিংবা নূপুর জাতীয় কোনো কিছুর আওয়াজ। সব মিলিয়ে কেমন যেন একটা একটা ঝিন ঝিন রিন রিন শব্দ। একটু কান খাড়া করে শুনতেই বুঝলাম যে শব্দটা আসছে ঠিক সিঁড়ির দিক থেকে। তাই সেদিকে জানালার কাছে চোখটা নিয়ে গিয়ে দেখবার চেষ্টা করলাম যে বাইরে কি ঘটছে আর আওয়াজটাই বা কিসের। অন্ধকারে অবশ্য প্রথমে কিছু ঠাহর করতে না পারলেও কিছুক্ষণ চোখে আধারটা সয়ে যেতেই যে দৃশ্য আমি দেখলাম, আমার শরীরে রীতিমতো ঠান্ডা স্রোত বইয়ে দিল। আর শুধু আমি কেন, আমার জায়গায় যে কেউ থাকলে সে দৃশ্য দেখে নির্ঘাত ফিরমি খেত। কিছুটা আলো আধারিতে বারান্দায় পড়া চাঁদের আলোয় আবছা দেখলাম যে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসছে সাদা লাল পেড়ে শাড়ি পরিহিতা, পুরোপুরি অবগুণ্ঠনাবৃত এক এক রহস্যময়ী নারী মূর্তি। তার আঁচল সিঁড়িতে লুটোচ্ছে আর কাপড়ও যেন বেশ আলু থালু। কিন্তু উপরে কেউ থাকে বলে তো শুনিনি। তবে কি এই রহস্যময়ী? সেই নারী মূর্তিটি ধীরে ধীরে বারান্দা পেরিয়ে কুয়োর কাছে গিয়ে বালতি করে অদ্ভুতভাবে জল তুলতে লাগলো। আমি আর জানালায় দাঁড়িয়ে সবটা দেখার সাহস পেলুম না, তাই তাড়াতাড়ি জানালা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তবে বহুক্ষণ ধরে ওই দড়ির ক্যাঁচ ক্যাঁচ আর কুয়োর জলে বালতি ফেলার ঝপাং ঝপাং শব্দ কানে আসছিল। কি যে হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। তবে বাইরে না গিয়ে ঘরেই শুয়ে থাকলাম। একসময় শব্দগুলো থেমে গিয়ে চারিদিক কেমন যেন
কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই আমার সেই রিনি রিনি শব্দটা শোনা গেল। কিন্তু এবার শব্দটা ধীরে ধীরে নিচের ঘরগুলোর দিকে ক্রমশ এগিয়ে আসছে বলে মনে হলো, এবং একেবারে আমাদের দরজার কাছেই এসে থেমে গেল। আওয়াজটা থামতেই ভয়ে ভয়ে উই পোকা খাওয়া ওই কাঠের দরজার নিচে দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করতেই স্পষ্ট দেখা গেল যে নুপুর পরা সাদা ধপধপে পা দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম, কেউ কি আমাদের নিছকই ভয় দেখানোর জন্য এই বাড়িতে থাকতে দিতে চায় না বলে ইচ্ছা করে এইসব করছে? কিন্তু তাই যদি হবে, তাহলে এত রাতে সে ওপর থেকে নেমে এলোই বা কি করে? ওপরে তো সবই বন্ধ। তাছাড়া ছাদে যাওয়ার দরজাও তো আমি বিকেলবেলা নিজে হাতেই বন্ধ করে এসেছি। আরেকটা কথা ভেবেও আমার এক মুহূর্তের জন্য হলেও বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। তবে কি দরজার উপরে যে দাঁড়িয়ে আছে সে কি সত্যি কোনো মানুষ নয়, অশরীরী কেউ? তাই যদি হয়, তবে তার পক্ষে তো এই দরজা ভাঙা আদৌ কঠিন ব্যাপার না। কবেকার পুরনো কাঠের এই দরজায় এমনিতেই তো অজস্র ফুটো। তেমনি কোনো একটা ফুটো দিয়ে সে কি আমাদের দেখছে এই মুহূর্তে? তাহলে আর বিশেষ কিছু ভাবার মতো অবস্থা আমার ছিল না। নিজের কপালে হাত দিয়ে দেখলাম যে অজানা আশঙ্কায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, আর মুখ দিয়ে কোনো আওয়াজ করার ক্ষমতা তখন আর আমার নেই। তাই বিছানায় দম বন্ধ করে একরকম মরার মতোই পড়ে রইলাম। ভূত প্রেতে কোনোদিন বিশ্বাস না থাকলেও জীবনে এই প্রথমবার সত্যি কেন জানি না সাহসের কিছুটা অভাব বোধ করলাম। মামা, ও মামা, আরে ওঠো, বাইরে এসো একবার। মামা! বিনুর ডাকে আমার সকালে ঘুম ভাঙল। কি রে, কি বলছিস বিনু? আরে মামা, দেখো তো বারান্দায় মানুষের পায়ের কেমন অদ্ভুত ছাপ, যেন আমাদের দরজা থেকে কেউ কাদা পায়ে সারা উঠোনময় ঘুরে বেরিয়েছে। বিনু আমায় সেই দিকেই নির্দেশ করলো, আর আমিও সত্যিই সেদিকে তাকিয়ে দেখলাম যে সারা উঠোন জুড়েই কোনো মহিলার যেন পায়ের ছাপ। তখন আমার রাত্রে সব কথা মনে পড়ে গেল। তাই কিছুটা আনমনাভাবে আমি সেই মেয়েলি পায়ের ছাপের দিকে চেয়ে থেকে বললাম, না রে, ছাপটা উঠান থেকে উঠে এসেছে আমাদের দরজার সামনে। তবে যিনি এসেছিলেন তার পাটা আমাদের মতো স্বাভাবিক নয়, বরং পুরোপুরি উল্টো। মানে পায়ের গোড়ালিটা সামনের দিকে আর পায়ের চেটোটা পেছনের দিকে। তুমি যে কি বলো না মামা, কোনো মানুষের পা কি এরকম হতে পারে? প্রশ্নটা যে আমার মনেও আসেনি তা নয়, তবে এর উত্তর আমার কাছে ছিল না। তবে বিনুটের না পেলেও একটা জিনিস আমার জানা ছিল যে গতকাল রাত্রে কেউ না কেউ তো আমাদের ঘরের দিকে এসেছিল, এবং সেই পা যে একজন মহিলার তাও আমি স্পষ্ট দেখেছিলাম। তবে কি পায়ের ছাপ সেই রহস্যময়ী? কিন্তু কে সে, আর কেনই বা এসেছিল এখানে? সত্যি কি সে আমাদের কোনো কোনো ক্ষতি করতে চায়? কি গো মামা, এত কি ভাবছো বলো তো?
বিনুর কথায় সম্বিত ফিরে পেতে বললাম, না না, আরে বাবা, সকাল থেকে এইসব এই পায়ে ছাপ নিয়ে পড়ে থাকলে চলবে? যা, দাঁত মেজে পড়তে বস গিয়ে। বিনুকে এক প্রকার বকে ঘরে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার মনের খচখচানিটা গেল না। সেদিন স্কুলে গিয়ে কাজের চাপে গতরাতের কথা একবারে প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু বাড়ি ফিরেই কেমন একটা চাপা ভয় আমাকে গ্রাস করতে লাগলো। এই বাড়ির আবহাওয়াটাও কেমন যেন একটু অস্বস্তিকর। হয়তো অনেকদিন বন্ধ ছিল, সেই কারণেই হবে। তবে যে কারণেই হোক না কেন, এই বাড়িতে সবসময়ই একটা সুদা গন্ধ আর একটু বেশি ঠান্ডা অনুভব হতো আমাদের। সন্ধেবেলা উনুনে আঁচ দিয়ে রান্না জোগাড় করতে লাগলাম। বিনু ঘরের ভেতর গুনগুন করে পড়ে চলেছে। এ বিনু, এক গলা ছেড়ে পড়, আমি যেন বাইরে থেকে শুনতে পাই, বুঝলি? মামা, একবার বাথরুম যাব। তা যা। আচ্ছা শোন, যাওয়ার সময় সঙ্গে করে হ্যারিকেনটা নিয়ে যাস, বুঝলি? বিনু চলে যেতে আমি উনুনে হাঁড়ি চাপিয়ে ভাতের জল দিয়ে চালটা দেবার তোড়জোড় করছি, এমন সময় আচমকাই বিনুর গলায় বিকট চিৎকার শুনতে পেলাম। আমি সেদিকে টর্চটা হাতে নিয়ে ছুটে যেতেই দেখি বিনু মাটিতে বসে ঠকঠক করে কাঁপছে, আর হ্যারিকেনটা মাটিতে পড়ে নিভে গেছে। আমায় দেখে কোনো রকমে বিনু কুয়োতলার দিকে কিছু যেন দেখানোর চেষ্টা করলাম। আমি সেদিকে তাকাতেই মনে হলো কোনো এক স্পষ্ট ছায়ামূর্তি নিমেষের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। আর ঠিক তখনই উঠোনের কাঁঠাল গাছের মগ ডালটা আচমকা দুবার খুব জোরে নুড়ে উঠল। সেই সঙ্গে কুয়োর জলে কেউ ঠিক ঢিল মারলে যেমন একটা শব্দ হয়, সেরকম কোন একটা শব্দ কানে এলো। এবং তাড়াতাড়ি সেদিকে এগিয়ে দেখলাম কুয়োর জলে তখনও অস্বাভাবিক একটা আন্দোলন খেলা করছে। শুধু তাই নয়, একসাথে একটা বিভৎস কাটা মাথা কুয়োর জলে ভেসে উঠেছে, আর তার রক্তে গোটা কুয়োর জল লাল হয়ে গেছে। সেসব দেখে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। তড়ি ঘড়ি বিনুকে নিয়ে ঘরে চলে এলাম। ঘরে নিয়ে এসে ওকে বসাতেই বিনু কাঁপা কাঁপা কণ্ঠে জানালো, মামা, তুমি বিশ্বাস করো, আমি স্পষ্ট কাউকে দেখেছি, ওখানে দাঁড়িয়েছিল। আমারও অবশ্য তার কথা অবিশ্বাস করার মতো কোনো সাহসই সেই মুহূর্তে ছিল না, কারণ কয়েক সেকেন্ডের ব্যবধানে হলেও আমি তো তাকে নিজের চোখেই দেখেছি। কালো চাদরে ঢাকা একটা ছায়ামূর্তি, আর কুয়োর জলে সেই কাটা মাথা। কিছুক্ষণ পর নিজে খানিকটা ধাতস্থ হয়ে ওকে কিছুটা সাহস দেওয়ার চেষ্টা করলাম। বিনু, ওসব মাথা থেকে বের করে দিয়ে ভালো করে পড়াশোনায় মন দে। যা, ঘরে যা, ভয় নেই। কিছু অসুবিধে হলে আমায় ডাকিস, কেমন? রাতের খাওয়া দাওয়া শেষ করে আজ বেশ তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ঘুম আসতেও দেরি হলো না। হঠাৎই খুব জোরে জোরে কারোর ওই অনেকের চলাফেরা আর ঝনঝন করে জিনিস পড়ার এক নাগাড়ে হয়ে যাওয়া আওয়াজে ঘুমটা ভেঙে গেল। বিনু তখনও অঘোরে ঘুমোচ্ছে। খানিকক্ষণ বিছানায় পড়ে থেকে শোনার চেষ্টা করলাম যে শব্দের উৎসটা কোথায়, এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে বাকি রইল না যে সেগুলো দোতলা থেকেই আসছে। কিন্তু এটা সম্ভবই বা কি করে? সব ঘরগুলোই তো তালা বন্ধ। এসব সাত পাঁচ ভাবছি, এমন সময় একটা দম বন্ধ করা আর্তনাদ কানে এলো, অনেকটা কারোর গোঙানির মতো চিৎকার।
আর তারপরেই মনে হলো যে কারা যেন সশব্দে সিঁড়ি দিয়ে ভারী কিছু জিনিস টেনে নিয়ে যাচ্ছে কোতলার দিকে। না, এইভাবে আর হাত পা গুটিয়ে তো বসে থাকা যায় না। আজ একবার দেখতেই হবে যে ওখানে কি হচ্ছে। তাই আর দেরি না করে দ্রুত ঘর থেকে বের হয়ে এসে সিঁড়ির সামনে গিয়ে দাঁড়াতে সব শব্দ আচমকাই থেমে গেল। একেবারে পিন পড়লেও শুনতে পাওয়া যাবে এমন নৈশব্দ নেমে এসেছে চারিদিকে। তবুও আমি সাহসে ভর করে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠতে লাগলাম। কেউ কি আছেন উপরে? কেউ কি আছেন উপরে? শুনতে পাচ্ছেন আমার কথা? আমি কারো সাড়া না পেয়ে নিচে নেমে আসার জন্য যেই পা বাড়িয়েছি, ঠিক সেই মুহূর্তে আবার একবার সেই বিকট আর্তনাদ আর সেই সঙ্গে চাপা গোঙানির আওয়াজ দোতলার ঘর থেকে কানে এসে পৌঁছলো। কে ওখানে? সাড়া দিচ্ছে না কেন? কে আপনি? আমি আবারও চিৎকার করলাম। সিঁড়ির দরজাতে তো তালা দেওয়া, তাহলে আসছে কোথা থেকে ওই শব্দ? হঠাৎই পায়ে চ্যাটচ্যাটে আঠালো জলের মতো কিছু একটা অনুভব করলাম, আর টর্চের আলোটা সেদিকে ফেলতেই আমার গোটা শরীরটা রীতিমতো শিউরে উঠল। দেখতে পেলাম যে সিঁড়ির গা বেয়ে গড়িয়ে আসছে চাপ চাপ রক্ত। রক্তের আষ্টে গন্ধে আমার দম বন্ধ হয়ে এলো, আর সেই রক্তে যেন চার ধার ভেসে যাচ্ছে। এমন সময় মনে হলো যে আমার একেবারে পিছনে কেউ যেন নিঃশব্দে চুপি সারে এসে দাঁড়িয়েছে। নিমেষের মধ্যে আচমকা পিঠে একটা হাতের স্পর্শও পেলুম। চমকে পিছনে ফিরে দেখি যে আমার সামনে বিনু দাঁড়িয়ে আছে। এখানে কি করছো মামা? কিছু না বিনু, চল ঘরে যাই। পাটা তুলতে গিয়ে এবারে আশ্চর্য হয়ে দেখলাম কই কিছু তো নেই, কোনো রক্ত নেই। এইসব কি হচ্ছে আমার সঙ্গে সেসব ভাবতে ভাবতে দুশ্চিন্তায় আর চোখের পাতা এক করতে পারলাম না। পরের দিন স্কুলে গিয়ে সহকর্মীদের গত 2 রাতে ঘটে যাওয়া সব কথাই জানালাম, এবং এও বললাম যে আমার সব সময়ই মনে হয় যে ও বাড়িতে আমরা কেবল দুজন নয়, আমাদের সাথেও যেন আরও অনেকে থাকে। সবাই শুনে বললেন যে আমরা তো আপনাকে আগেই নিষেধ করেছিলাম, আপনি তখন আমাদের কথা না শুনে অযথা নিজের জেদের বসে ওখানে থাকতে গেলেন। আসলে কি জানেন তো মশাই, ওই বাড়িতে পরপর 2টো খুন হওয়ার পর থেকেই না ওখানে নানান ধরনের অলৌকিক ঘটনা ঘটে। শেষ পর্যন্ত আমার চাপাচাপিতে ওদের মুখ থেকে যে ঘটনা বের হয়ে এলো তার সংক্ষিপ্ত সার হলো এই বাড়ির আসল মালিক ছিলেন শিবপ্রসাদ বাবু। তার সাথে ওখানে থাকতেন ওনার স্ত্রী গীতা দেবী আর একমাত্র ছেলে মৃদুল। বেশ কিছু বছর আগে এই জগাইতলা পোস্ট অফিসেই নাকি অস্থায়ী পোস্টম্যানের চাকরি নিয়ে আসে মতিলাল। এখানে সে তার স্ত্রী আশালতাকে নিয়ে ওই বাড়িরই নিচের তলায় ভাড়াটে হিসেবে থাকতে শুরু করে। প্রায় 6 মাস মতো ভালোভাবে থাকলেও একদিন হঠাৎ রাত্রে 2জন স্বামী স্ত্রী মিলে বাড়ির মালিক শিবপ্রসাদ বাবু ও তার স্ত্রীকে নির্মমভাবে খুন করে বসে, এবং সেই সাথে মৃদুলকেও ক্ষত বিক্ষত করে শক্ত করে হাত পা বেঁধে রেখে বাড়ির সমস্ত গয়না টাকা পয়সা যা ছিল সব নিয়ে রাতারাতি চম্পট দেয় এখান থেকে। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেছে, তবে তাদের কোনো হদিশ করতে পারেনি। এরপর মৃদুল তার এক বন্ধু শ্যামলকে নিয়ে এই বাড়িতে থাকতে শুরু করে।
কিন্তু কিছুদিন পর আচমকাই এক রাতে শ্যামলকে ওই কুয়োর মধ্যে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। তার ধর থেকে মুন্ডু সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। শোনা যায় যে যে তার মৃতদেহ দেখেছে তারা নাকি বেশ কয়েক রাত ধরে রীতিমতো ঘুমোতেই পারেনি, এমনই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাকে। তারপর মৃদুল ওই বাড়ি কিছুদিনের মধ্যেই তাদের এক দুঃসম্পর্কের আত্মীয় মানে ওই রাধেশ্যামবাবুকে বিক্রি করে দিয়ে চলে যায় এখান থেকে। এই ঘটনার বেশ কয়েক বছর পরে আবার গ্রামেরই এক নেশাখোর লোক চুরি বা অন্য যে কোনো উদ্দেশ্য নিয়েই হোক রাতের দিকে ওই বাড়িতে পাঁচিল টপকেও ঢোকে, তবে আর ফিরে আসেনি। কিছুদিন পরে ওই কুয়োর জলেই ভেসে ওঠে তার পচা গলা দেহ। তারপর থেকে এই গ্রামের আর কেউই ওই বাড়ির আশেপাশে রাতে তো দূরের কথা, বিকেল হওয়ার পর থেকেই আর সচরাচর যায় না। অনেকেই বলে যে ওই বাড়িতে নাকি শিবপ্রসাদবাবু ও গীতাদেবীর অতৃপ্ত আত্মা গভীর রাতে ঘুরে বেড়ায়। কিছুজন তো দেখেওছে তাদের নিজের চোখে। তাছাড়া মাঝরাত্রিরে ওই বাড়ি থেকে নানা রকমের ভয়ঙ্কর আওয়াজ, বিশ্রী ধরনের হাসি, কখনো বা কান্নার শব্দও শুনতে পাওয়া যায়। তাই ওই বাড়িটা এখন লোকমুখে হানাবাড়ি নামেই পরিচিত। শিবপ্রসাদবাবুদের ওই করুণ পরিণতির পর থেকেই অচেনা অজানা কোনো ব্যক্তিকে এই কারণেই এখন আর এই গ্রামে কেউ ঘর ভাড়া দেয় না। তাই আমাকেও প্রথমে কেউ ঘর ভাড়া দেয়নি। কিছুটা বয়স্ক লাহাবাবু এবার এগিয়ে এসে বললেন, যদি কিছু মনে না করো ভাই, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন না। তুমি ওই বাড়িতে আর না থেকে না অন্য কোথাও ঘর ভাড়া নাও। পাশের গ্রামে খুঁজলে হয়তো ঘর ভাড়া পেয়েও যাবে। আর হ্যাঁ, যা শুনছি তাতে করে আজ রাতটা যদি ও বাড়িতে একান্ত থাকতেই হয় তাহলে একটু সাবধানেই থেকো। রাতের বেলায় তুমি বা তোমার ভাগ্নে আবার কেউ যেন বের হয়েও না। আর কুয়োতলার দিকে তো মোটেই যেও না। সত্যি কথা বলতে কি সদানন্দ, এই দুদিনেই মাত্র তুমি তোমার ব্যবহারে আমাদের সকলের মন জয় করে নিয়েছ। তাই তোমাকে আগে থাকতেই সচেতন করে দিলাম। ভগবান তোমাদের মঙ্গল করুন। তোমাদের বয়সটাও তো বেশ অল্প, তাই বড় চিন্তা হচ্ছে ভাই। ইনাদের হাব ভাব দেখে আমার মনে হচ্ছিল যে বলির পাঁঠাকে হাঁড়ি কাটে ঢোকাবার আগে সবাই যেমন করুণা করে, আমার অবস্থাও ঠিক তেমনই। নিজেই নিজের মনে বিড়বিড় করলাম, আমার সঙ্গেও কি তাহলে সেই রকমই কিছু ঘটতে চলেছে নাকি? সেদিন রাতে অল্প কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। মনে মনে ঠিক করলাম যে আজকের রাতটা জেগেই কাটাবো। রাতে যাতে বাইরে বের হতে না হয় তাই জলও খুব কমই খেলাম। আমার দেখা দেখি বিনুও তাই করলো। শুয়ে শুয়েই চারধারে ঝিঝি পোকার ডাক কানে আসছে। সব সময় যেন একটা গা ছমছমে ভাব। ঠিক এই সময় আধো ঘুমের মধ্যেই দরজায় কেমন যেন একটা খুটখাট আওয়াজ কানে এলো। চোখটা খুলে দেখি বিনু দরজার খিল খোলার চেষ্টা করছে। কি রে, কোথায় যাচ্ছিস বিনু? মামা, কেউ আমাকে বাইরে বারবার বিনু বিনু বলে ডাকছে মনে হচ্ছে। আরে বাবা, তোকে এখানে কে ডাকবে? তোর এই বিনু নামটা কি কেউ এখানে জানে? ঘুমের করে ভুল শুনেছিস। আয় আয় আয়, শুয়ে পড়। তাও দাঁড়িয়ে আছে দেখে তাকে হাত টেনে এনে ধরে শুইয়ে দিল। শোন, বাইরে থেকে যে আওয়াজই কানে আসুক না কেন, আমাকে না ডেকে না বাইরে যাবি না, মনে থাকবে তো? বিনুও ঘাড় কাত করে সম্মতি জানালো। তবে তখন যদি ওর কথাটা একটু গুরুত্ব দিতাম, তবে বিনুর ওপর দিয়ে আজ হয়তো এত বড় ঝড় বয়ে যেত না। আজও ভাবলে আশ্চর্য লাগে যে সেই দিন এত জনের কাছে এত সাবধানবাণী শুনেও আমি কিন্তু সেদিন কেন জানি না ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম মনে নেই, তবে মাঝরাতে চোখ খুলে দেখি বিনু পাশে নেই, আর দরজাটাও হাট করে খোলা। মনটা কেমন যেন কু ডেকে উঠল।
টর্চটা হাতে নিয়ে বাইরে বের হয়ে এলাম। বিনু, এ বিনু, কোথায় তুই? গোটা বাড়ির কোথাও বিনুকে খুঁজে পেলাম না। আবার ডাকলাম, বিনু কোথায় গেলি? সাড়া দিচ্ছিস না কেন? প্রতিটা মুহূর্তে মনে হতে লাগলো যে গোটা বাড়িটা যেন একটা দানবের গহ্বর, যেখানে আমি আমার বিনুকে হারিয়ে ফেলেছি। একটা অজানা আশঙ্কায় আমার বুকের ভেতরটা একেবারে শুকিয়ে গেল। বিনু, এ বিনু, বিনু রে! আমি এক প্রকার কঁকিয়ে উঠলাম। নিজেকে কেমন যেন একটা অসহায় মনে হতে লাগলো। ঠিক তখনই একটা আবছা ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ কানে এলো। আওয়াজটা এক নাগাড়ে আসছে উপরতলা থেকে। কালকের ঘটনাটা আবার মনে পড়ে যেতেই একটা ঠান্ডা স্রোত শির দাঁড়াবে নেমে গেল। কিন্তু আমার ভয়ে চুপ করে বসে থাকলে তো চলবে না। বিনুকে যেমন করে হোক খুঁজে বার করতেই হবে, তাতে আমার যা হয়ে যায় যাক। একরকম জেদ চেপে বসলো। আমি আওয়াজটা অনুসরণ করে সিঁড়ির কাছে এসে দাঁড়ালাম। সিঁড়িতে টর্চের আলো ফেলে এক একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে সিঁড়িটা যেখানে শেষ হচ্ছে, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আরে, সিঁড়ির সামনে দোতলায় প্রবেশের দরজাটা তো তালাটা খোলা আছে, অথচ আজ সকালেও এটা তালা বন্ধ দেখেছি। তবে কি চোর ডাকাত কিছু ঢুকলো না কি? কিন্তু এ বাড়িতে তো কেউ আসে না। তবে আমার মাথায় তখন বারে বারে এটাই মনে হচ্ছে যে দরজার ওপারে একটা ভয়ঙ্কর কিছু ওত পেতে অপেক্ষা করে আছে শিকারের সন্ধানে। তবে যাই হয়ে যাক, আমাকে তো গিয়ে দেখতেই হবে যদি বিনুকে ওখানে খুঁজে পাওয়া যায়। তাছাড়া তখন থেকে ওভাবে কাঁদছেটা কি? বিনু নয় তো? মন আর মস্তিষ্কের এই অসম দ্বন্দ্বের মনের দিকের পাল্লাটাই বেশি ঝুঁকে গেল। তাই অযথা আর সময় নষ্ট না করে উপরের দরজাটা জোরে ধাক্কা দিলাম খুলে ফেলার জন্য। অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকার জন্য দরজাটার কলকবজাগুলো বোধহয় আলগা হয়ে গিয়েছিল। তাই বার দুয়েক ঠেলতেই কিছুটা দুলে একটা ক্যাচ শব্দ করে খুলে গেল। সেই সঙ্গে একটা ভ্যাপসা সোঁদা দুর্গন্ধ নাকে এসে ঢুকলো। হয়তো বেশ কিছুদিন বন্ধ পড়েছিল, তাই প্রথমে একটু ইতস্তত হলেও ভিতরে পাটা বাড়িয়েই দিলাম। কিন্তু ভিতরের বাসিন্দাদের বোধহয় আমার এই অযাচিত প্রবেশটা ঠিক মনোপুত হলো না। তাই চৌকাঠ পার হতেই কিছুক্ষণের জন্য একটা অস্বাভাবিক কোলাহল সৃষ্টি হয়ে থেমে গেল। যেখানে নারী পুরুষ সব রকম কণ্ঠস্বরই ভেসে এলো। ভিতরের অন্ধকারটা এতটাই গাঢ় যে সামান্য টর্চের আলো সেই অন্ধকার দূর করতে অপারগ। উপরে সারি সারি চারটে ঘর, অনেকটা নিচের তলার মতোই। কান্নার শব্দটা মনে হলো যে একেবারে শেষের ঘরটা থেকেই আসছে। আমি সেদিকেই ধীরে ধীরে এগিয়ে গেলাম।
সেই ঘরের কাছে এসে দরজায় কান পাততেই কান্নার আওয়াজটা যেন একটু বেশি স্পষ্ট হলো। তার মানে এই ঘরে কেউ আছে, কিন্তু এইভাবে কাঁদছেটা কে? ভিনু নাকি? আর কাঁদছে মানে ওর কি কোনো বিপদ হয়েছে? তাই যদি হয় তবে তো আমার দেরি করাটা মোটেও ঠিক হবে না। এই ভেবেই শেষের ঘরের দরজাটা এক ধাক্কায় খুলে ফেলতেই দেখতে পেলাম যে একেবারে ঘরের কোণে পিছন ফিরে বসে আছে বিনু। বিনুকে দেখতে পেয়ে আমার যেন ধরে প্রাণ ফিরে এলো। তাড়াতাড়ি কাছে গিয়ে বললাম, এই এখানে কি করছিস বিনু? আমি কখন থেকে ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস না নাকি? অন্ধকারে একা একা এখানে এলি বা কি করে? কিন্তু বিনু আমার কথার কোনো উত্তর না দিয়ে তখনও দুটো পায়ের ফাঁকে মাথা গুজিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। আমি তখন বিনুর কাঁধে হাত রেখে ডাকতে গিয়ে একেবারে চমকে দুপা ছিটকে পিছিয়ে এলাম। মনে হলো কোনো বরফের টুকরোতে ভুল করে হাত দিয়ে ফেলেছি। বিনুর জন্য আশঙ্কার পাশাপাশি এবার নিজের অজান্তেই মনের মধ্যে কেমন একটা আতঙ্ক আমায় চেপে বসল। আলো করে এবার আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করলাম যে সামনে বসে থাকা অবয়বটা বিনুর নয়। এক অজানা ভয়ে আমার সারা শরীর তখন ঘামে ভিজে যাচ্ছে। বুকের ধুকপুকুনি নিমেষে শতগুণ বেড়ে গেছে। আর আর হতভম্বের ন্যায় কাঠের পুতুলের মতো আমি এক জায়গায় স্থির হয়ে আছি। সত্যি বলতে কি, সামনে এগিয়ে গিয়ে দেখার ক্ষমতাটুকু আমার আর তখন বিন্দুমাত্র অবশিষ্ট নেই। হঠাৎই আমি তখন বেশ বুঝতে পারছিলাম যে এতক্ষণ যে কান্নার আওয়াজকে অনুসরণ করে আমি এখানে ছুটে এসেছি সে গলা আমার বিনুর নয়। শুধু তাই না, এমন এমন বিশ্রী কণ্ঠস্বর কোনো মানুষের হতে পারে না, বরং সবটাই আমাকে এখানে ডেকে আনার জন্য কারোর ষড়যন্ত্র। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো কেউ যেন আমায় পাতালপুরীর কোনো অন্ধকার গহ্বরে জোর করে ঢুকিয়ে দিয়েছে। সেখান থেকে বের হওয়ার সব পথ বন্ধ। তাই কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে তুমি? এবার তার ঘাটটা পুরোপুরি আমার দিকে ঘুরে গেল। কিন্তু শরীরটা তখনও একইভাবেই পিছন দিকেই ফিরে রয়েছে। আমার দিকে মুখটা ঘুরিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে সেই রকম অদ্ভুত স্বরে এসে বলল, আমাকে চিনতে পারছো না মামা? আমি তো তোমার জন্যই এখানে অপেক্ষা করছিলাম। তার সেই বিভৎস রক্তাক্ত ক্ষতবিক্ষত মুখ আর চোখের জায়গায় থাকা দুটো বড় বড় কালো গভীর গর্ত আমি কখনো ভুলব না। আর ওই অপার্থিব বিকৃত হাসিতে আমার যেন দম আটকে এলো, আর ভয়ে হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি কোনো ক্রমে পিছিয়ে পিছিয়ে ঘর থেকে বের হয়ে আসার উপক্রম করতেই আমার পিঠটা গিয়ে ঘরের বন্ধ দরজায় ধাক্কা খেলো। বিনুর জন্য উৎকণ্ঠায় এতটাই ব্যাকুল ছিলাম যে এতক্ষণ খেয়ালই করিনি। ভিতরে প্রবেশের পর কখন যেন ঘরের দরজাটা আপনা থেকেই কোনো এক আশ্চর্য মন্ত্র বলে বন্ধ হয়ে গেছে। আমার কম্পমান হাত থেকে তখন টর্চটা মাটিতে পড়ে গিয়ে দপ করে নিভে গেল। আর কোনো উপায়ন্তর না দেখে আমি ভয়ে কাঠ হয়ে আসা গলা দিয়েই কোনো রকমে বলে উঠলাম, তুমি কে? কি চাও আমার কাছে?
আমি আশালতা। মানে এ বাড়ির সেই খুনি ভাড়াটে? শুনেছি তোমরা নাকি খুন করে পালিয়ে গিয়েছিলে, তবে এখানে এলে কিভাবে? কথাগুলো মুখ ফসকে বের হয়ে এলো। আসলে প্রচন্ড ভয়ে বোধহয় মানুষের এমনই হয়, চিন্তা ভাবনা করে কথা বলার ক্ষমতাটাও লোপ পায়। কথাটা বলার পর যেন প্রচন্ড ভূমিকম্প হলো ঘরে। প্রচন্ড আক্রোশে ক্রুদ্ধ মেজাজে আমার দিকে চিৎকার করে বলে উঠলো, সেদিন আমরা কাউকে খুন করিনি, পালিয়ে যাইনি এখান থেকে। আমাদেরকে খুন করা হয়েছিল সেই ভয়ঙ্কর রাতে। মানে তোমাদেরকে খুন করা হয়েছিল? তাহলে যে সবাই বলে তোমরাই নাকি? ভুল জানি সবাই। আমাকে আর আমার নিরীহ স্বামীকে এই বাড়িতে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে। আপনি ভাবতেও পারবেন না সেদিন আমাদেরকে কিভাবে ষড়যন্ত্র করে মেরেছিল শয়তানগুলো। এই পর্যন্ত বলে সদা দাদু মাথাটা নিচু করে খানিকটা আনমনা হয়েই বলল, আজ এইটুকুই থাক বুঝলি, বাকিটা না হয় পরে কোনো একদিন বলবো। না 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 দাদু, বাকিটাও বলো না, শেষটা না শুনলে আমাদের যে রাত্রে ঘুমই হবে না। দাদু তবু কেমন যেন একটা কিন্তু কিন্তু ভাব করতে থাকে। থমথমে মুখে একবার আমাদের মুখগুলোর দিকে তাকিয়ে আস্তে আস্তে বললেন, আসলে তোরা এতটাই ছোট যে তোদের সামনে পরের কথাগুলো কি করে যে বলবো সেটাই ভাবছি। পিছন থেকে এই সময় আমাদের বড় মামি বলে উঠলেন, কাকাবাবু, আপনি বলুন না। সমাজে ভালো মন্দ সব ধরনের ঘটনা জেনে রাখাই তো ভালো। তাতে করে ভবিষ্যতে ওরা ঠিক ভুলের তফাৎটা করতে শিখবে। সবাই তো আপনার মতো ভালো মানুষ নয়। যে কথাটা আপনার বলতে লজ্জা লাগছে, শুনতে খারাপ লাগলেও সে ঘটনার সাক্ষী যে ওরা কোনোদিনও হবে না, সে কথা কি কেউ জোর গলায় আজ বলতে পারবে বলুন? তাই আমার মনে হয় কোনো রাগ ঢাক না করে আপনি পুরোটা খুলে বলুন। আর তাছাড়া ওরা না জানলে বা না শুনলে খারাপ কাজ তো আর বন্ধ হয়ে যাবে না, তাই না? গল্পের টানে মামিরা মাসিরাও যে কখন আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল আমরা বুঝতেই পারিনি। কিছুটা ভারিক্কি আর রাশভারী বড় মামির কথা শুনে সদা দাদু একগাল হেসে উত্তর করে, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, বেশ যুক্তিযুক্ত কথাই বলছো মা। সমাজের এই অবক্ষয়ের সময়ে চোখ কান বুজে না থেকে সবকিছু অবগত থাকাই ভালো। বেশ, আমি তবে সব কথাই বলি, শোনো। আশালতা একটু থেমে আবার তার ওই কর্কশ গলায় বলা শুরু করলো, যেদিন প্রথম আমরা এসেছিলাম এ বাড়িতে, সেদিন থেকেই ওই জানোয়ার মৃদুলের কুনজর পড়েছিল আমার উপর। তাই আমার স্বামী কাজে বেরোলেই নানা নছিলায় আমাকে বিভিন্নভাবে উত্তপ্ত করত, নানা ধরনের কুপ্রস্তাব দিত। কখনো কখনো দুপুরবেলা শোয়ার ঘরে একা শুয়ে থাকলে জানালা দিয়ে উঁকি দিয়ে, এমনকি বাথরুমে স্নান করতে ঢুকলেও দরজার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করত। কিন্তু ওর মা বাবা, মানে ওই কাকু কাকিমা, আমাদের খুবই ভালোবাসতেন। তাই প্রথম প্রথম লোক লজ্জার ভয় এবং কিছুটা তাদের সম্মানের কথা ভেবে কাউকে কিছু না বললেও পরের দিকে তার অসভ্যতা সহ্য করতে না পেরে একদিন সাহস করে তার সমস্ত কুকীর্তির কথা আমার স্বামী এবং সমস্ত পাড়া প্রতিবেশীর কাছে ফাঁস করে দেওয়ার জন্য ভয় দেখায়। তাতে অবশ্য সাময়িক কাজও হয়। লোক জানাজানি হওয়ার ভয়ে কিছুদিন সে আর কোনো খারাপ আচরণ করেনি আমার সাথে, তাই আমিও কিছুটা নিশ্চিন্ত হয়েছিলাম। কিন্তু একদিন সন্ধ্যেবেলা কাকিমার শরীর খুব খারাপ বলে মৃদুল কাঁদতে কাঁদতে এসে আমাদের দুজনকে ডেকে নিয়ে যায় উপরে। উপরে গিয়ে কাকিমাদের ঘর বন্ধ এবং পাশের ঘরের মেঝেতে একটা মদের বোতল পড়ে থাকতে দেখে আমার কেমন যেন সন্দেহ হয়। বুঝতে পারি যে কাকু কাকিমা কেউ সেই মুহূর্তে বাড়িতে নেই। এর পেছনে যে মৃদুলের কোনো খারাপ অনুসন্ধান লুকিয়ে রয়েছে সেটা বুঝতে আমার আর বাকি থাকে না। তাই আর সেইখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে
হারিয়ে যখন নিচে চলে আসার কথা ভাবছি, এমন সময় মৃদুল একটা বাজে ভঙ্গিতে আমার সামনে পথ রুদ্ধ করে দাঁড়ায়। আর সেই সঙ্গে ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমাকে পিছন থেকে আচমকা চাপতে ধরে মৃদুলের বন্ধু সাগর। আমার স্বামী তাদেরকে বাধা দিতে গেলে মৃদুল আমার চোখের সামনে একটা ভারী লোহার রড দিয়ে তার মাথায় জোরে জোরে আঘাত করে তাকে নৃশংসভাবে খুন করে। তারপর দুজনে মিলে আমাকে জোর করে পাজা কোলা করে ঘরের বিছানায় নিয়ে গিয়ে ফেলে। আমার উপর অত্যাচার চালায়। শুধু তাই নয়, এই ঘটনার সময় কাকু কাকিমা হঠাৎ বাড়িতে এসে পড়ে। তারা বাধা দিতে গেলে আমার স্বামীর মতো একই পরিণতি হয় তাদেরও। নিজের মা বাবাকে পর্যন্ত হত্যা করতে ওই মৃদুলের হাত কাঁপেনি। অন্যদিকে আমি বারবার আমায় ছেড়ে দেওয়ার জন্য তাদের হাতে পায়ে পড়লেও ঘন্টার পর ঘন্টা আমার উপর অকথ্য অত্যাচার চালিয়ে তাদের খিদে মেটে না। বরং এত কিছু করার পরেও শেষমেশ পাশে পড়ে থাকা একটা মদের বোতল ভেঙে সেটা দিয়ে আমাকে মেরে ফেলে। একটু থেমে আবার রাগে ফুঁসতে ফুঁসতে আবার শুরু করে। আমাদের এই নিষ্ঠুর পরিণতির পরে ওরা প্রথমে কিছুটা বসে দুজনে অনেক সলা পরামর্শ করে আমাদের লাশগুলোকে ফেলে দিয়ে টানতে টানতে নিচে নিয়ে গিয়ে ওই কুয়োর পাশে কাঁঠাল গাছে গোড়ায় পুঁতে দেয়। তারপর পরিকল্পনা মতো বাড়ির সমস্ত গয়না আর টাকা পয়সা নিয়ে মৃদুলকে বেঁধে রাখে আর ওর শরীরে কিছু আঘাত করে পালিয়ে যায় সামনে, যাতে লোকে ভাবে যে আমরাই ওকে মেরে ধরে বেঁধে রেখে ওর মায়ের গয়না টাকা করে নিয়ে পালিয়ে গেছি। সকালে গ্রামবাসীদের কাছে মৃদুল সেটাই প্রচার করে, আমরাই নাকি তার মা বাবাকে হত্যা করেছি ওই গয়না আর টাকা পয়সার লোভে। তাই আজ আমরা বলেও এতটুকু শান্তি পাইনি। কোনো অপরাধ না করেও উল্টে বদনামের ভাগী হয়ে অতৃপ্ত আত্মা হয়ে পড়ে রয়েছে এখানে। আমাদের আর মুক্তি ঘটে না। কিছুদিন পরে অবশ্য শ্যামল আবার এই বাড়িতে ফিরে আসে। দুই বন্ধু তো একসঙ্গে থাকতেও শুরু করে। তাই সুযোগ বুঝে একদিন রাতের অন্ধকারে শ্যামলকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে ভাসিয়ে দিয়েছি আমরা ওই কুয়োর জলে। অবশ্য শ্যামলকে তার অপরাধের শাস্তি দিয়েছিল আমার স্বামী নিজে, তবে ওকে কুয়োতলায় ডেকে এনেছিলাম আমি। এরপর মৃদুল ভয় পেয়ে বাড়ি বিক্রি করে পালিয়ে যায়। আমরা বহুবার চেয়েছি কথা সবাইকে জানাতে, কিন্তু যেই আমাদের দেখেছে ভয় পালিয়ে গেছে। আর একবার তো একজন নেশা করে এসে আমার স্বামীকে দেখে ভয় কুয়োতে পড়ে ডুবেই মারা যায়। তারপর থেকে বাড়িতে আর কেউই আসে না। ওই কুয়োতলায় বড় কাঁঠাল গাছটা আছে না, ওর উপরে তো আমার স্বামী থাকে। ওর মুখটা মরার পরে খুবই ভয়ঙ্কর হয়ে গেছে কিনা, তাই সহজে মানুষের সামনে আর আসে না। আশালতার কথাগুলো শোনার পর অবশ্য সেই মুহূর্তে আমার ভয়ের থেকে ক্রোধ আর তাদের ওরকম পরিণতির জন্য দুঃখবোধই বেশি হচ্ছিল। অন্য সময় হলে সেই বিভীষিকাময় হাসির আওয়াজে যে কি করতাম তা জানি না। আমার অবস্থা হয়তো সে কিছুটা আন্দাজ করতে পেরেই বলল, মাস্টারমশাই, আপনার কোনো ভয় নেই। আপনাকে আমরা মারব না। আপনি আমাদেরকে পারেন কলঙ্কের হাত থেকে মুক্তি দিতে। তাই ভরসা করে সব কথা বললাম। আশা করি আমাদের সঙ্গে সেদিন ঘটে যাওয়া সব ঘটনাই আপনি গ্রামবাসীদের জানাবেন। ওরা আসল সত্যিটা না জানলে আর ওই শয়তান মৃদুল শাস্তি না পাওয়া পর্যন্ত আমাদের অতৃপ্ত আত্মা কোনোদিনও শান্তি পাবে না। পরের দিন সকালে ঘুম ভাঙলো কেমন একটা মন খারাপের সাথে। চোখ খুলে দেখি যে নিচের ঘরেতেই শুয়ে আছি, আর পাশে তখনও বিনু গভীর ঘুমে আচ্ছন্ন। গতকাল রাতের সব ঘটনাই আস্তে আস্তে মনে পড়ে গেল আমার। তবে কি স্বপ্ন দেখছিলাম? কিন্তু স্বপ্ন এত জীবন্ত হয় নাকি?
বিনুর ঘুম ভাঙতেই ভয় জড়ানো কণ্ঠে সে বলল, মামা, তুমি হয়তো বিশ্বাস করবে না, কাল রাতে কেউ একজন আমাকে না উপরের ঘরে ডেকে নিয়ে গিয়েছিল। উপরের তলায় পরপর 4টে ঘর, আর তার মধ্যে বিনুর বাকি কথাগুলো আমার আর মাথায় ঢুকছিল না। কেবলই মনে হচ্ছিল যে একই স্বপ্ন দুজনের দেখা তো সম্ভব নয়। আমি বিনুর হাতটা ধরে বললাম, চল তো, একবার আমার সাথে চল। কোথায় মামা? আরে আয় না, গেলেই বুঝতে পারবি। সিঁড়ির কাছে এসে দেখলাম যে উপরের দরজাটা তালা দেওয়াই আছে। বিনু, কুলুঙ্গি থেকে ওই ওই উপরতলার চাবি গাছাটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি। চাবি দিয়ে দরজাটা খুলতেই বিনু চিৎকার করে উঠল। মামা, আমি সত্যি কাল রাত্রে এখানে এসেছি গো। এটা আমার স্বপ্ন ছিল না। আমিও যে অবাক হইনি তা নয়, হয়তো নিচের তলার ঘরগুলোর সাথে কিছুটা মিল আছে উপরের তলার ঘরগুলোর, সেটা ঠিক, কিন্তু হুবহু একই ধরনের আসবাবপত্র একই জায়গায় রয়েছে, ঠিক যেমনটা কালকে রাত্রে দেখেছিলাম। এটা তো কাকতালীয় ব্যাপার দেখছি। আমার অবশ্য অবাক হওয়ার আরও খানিক বাকি ছিল। চেয়ারের তলা থেকে হালকা ক্ষীণ আলোর রেখা দেখে মাথাটা কিছুটা নিচু হয়ে চেয়ারের তলায় উঁকি মেরে যে জিনিসটা দেখতে পেলাম, তাতে গত রাতের গা ছমছমে ভয়ের অনুভূতিটা আবার ফিরে এলো। দেখি যে চেয়ারের তলায় মেঝেতে পড়ে রয়েছে আমার সেই 3 ব্যাটারির টর্চটা। এরপর গ্রামবাসীদের ডেকে আমি সমস্ত ঘটনা খুলে বলি। সেই দিনই তাদের কয়েকজনকে সঙ্গে নিয়ে নলহাটি থানায় গিয়ে পুলিশকেও জানাই। পুলিশ প্রথমে পুরোপুরি উড়িয়ে দিচ্ছিল ব্যাপারটা। অবশ্য পুলিশকে কোনো দোষও দিয়ে লাভ নেই, কারণ ওখানে যাবার আগে আমিও যদি এরকম ঘটনা শুনতাম আমি হয়তো বিশ্বাস করতাম না। গ্রামবাসীদের চাপে পড়ে শেষে ওই বাড়িতে আসতে রাজি হয় পুলিশ। এসে আমার কথা মতো কুয়োর পাড়ে খোঁড়াখুড়ি করতে সত্যি সত্যি 2 নারী পুরুষের কঙ্কাল বেরিয়ে আসে। কিন্তু বাড়িওয়ালার ছেলে মৃদুলের খোঁজ তখনও অবধি অধরাই থেকে যায়। অনেক খোঁজাখুঁজির পর অবশ্য বেশ কিছুদিন পরে শেষমেশ মৃদুলের ঠিকানা পাওয়া যায়, যেটা ছিল মানকুণ্ডুর একটা পাগলা গারদের ঠিকানা। আর সে অবশ্য তখন বদ্ধ উন্মাদ। কিন্তু কেন, কিভাবেই বা সে পাগল হলো, সে উত্তর অবশ্য সকলের কাছে আজও অজানাই থেকে গেছে। দাদুর কাহিনী শেষ হলেও আমরা খানিকক্ষণ থম মেরে সবাই বসে থাকলাম। এতক্ষণ দাদুর সঙ্গে যেন আমরাও সেখানেই হারিয়ে গিয়েছিলাম। অর্ধেক মুড়ি তখনও ধামায় পড়ে আছে, একেবারে মিয়ে দড়ি হয়ে গেছে। আসলে দাদুর গল্প শুনতে শুনতে আমরা খেতেও ভুলে গিয়েছি। এতক্ষণ ধরে প্রবল আগ্রহে আমরা সবাই মিলেই দাদুর গল্প শুনছিলাম। ততক্ষণে বৃষ্টি ছেড়ে গিয়ে আকাশও পরিষ্কার হয়ে গিয়ে রূপোর থালার মতো ঝকঝকে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। আপনারা শুনছিলেন লেখিকা মধুরিমা কুমারের লেখা জগাইতলার হানাবাড়ি গল্পটি। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।